কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের আজকে অর্থনীতি প্রথম পত্রের 3 নাম্বার চ্যাপ্টারের কিছু অনুধাবন এবং ঘ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো আগেই তোমাদেরকে টপিকস আকারে পড়ানো হয়েছে, কিন্তু কোশ্চেন কিভাবে হতে পারে কিছু ধারণা দেওয়া হয়েছে। তারপর আজকে একটু ডিটেলস বর্ণনা করতেছি। দেখো, স্থির ব্যয়। স্থির ব্যয় কি? স্থির ব্যয় হচ্ছে যে ব্যয় উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ উৎপাদন কাজ পরিচালনা করলেও আমাদের ব্যয় বহন করতে হয়, উৎপাদন কাজ পরিচালনা না করলেও ব্যয় বহন করতে হয়। এই রেখাটি কেমন? চিত্রে দেখা যাচ্ছে লম্ব অক্ষে ব্যয়ের পরিমাণ, ভূমি অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ। এখানে দেখা যাচ্ছে টিএফসি রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। এই টিএফসি রেখাটি কেন ভূমি অক্ষের সমান্তরাল, বা টিএফসি বা মোট স্থির ব্যয় কখনো শূন্য কেন হয় না? দেখো, আমরা স্থির ব্যয়ের সংজ্ঞাতে বলি এই ব্যয়টি উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ উৎপাদন কাজ যদি আমরা পরিচালনা করি তাহলেও ব্যয় বহন করতে হয়, উৎপাদন কাজ যদি পরিচালনা নাও করি তাহলেও ব্যয় বহন করতে হয়। সে কারণে এই স্থির ব্যয় কখনো শূন্য হয় না, অর্থাৎ আমাদেরকে স্থির ব্যয় একটি নির্দিষ্ট পরিমাণে ব্যয় বহন করতে হয়। এখন কোশ্চেন হতে পারে স্থির ব্যয় রেখাটি কেন ভূমি অক্ষের সমান্তরাল হয়? আমরা এখানে দেখা যাচ্ছে স্থির ব্যয় রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। কেন সমান্তরাল? দেখো, আমরা বলছি উৎপাদনের সাথে এই ব্যয় সম্পর্কযুক্ত নয়। দেখো, যদি এখন এই চিত্রে আমরা যতই ডান দিকে যাই উৎপাদনের পরিমাণ ততই বৃদ্ধি পেতে থাকে, এবং যতই বাম দিকে আসি উৎপাদনের পরিমাণ হ্রাস পেতে থাকে, এবং এই বিন্দুতে উৎপাদনের পরিমাণ হচ্ছে শূন্য। এখন আমাদের যদি উৎপাদন বৃদ্ধি পায় তাহলে এই ব্যয় বৃদ্ধি পাবে না, একটি নির্দিষ্ট পরিমাণ ব্যয় বহন করতে হবে। আবার যদি উৎপাদন হ্রাসও করি তাহলেও কি ব্যয়ের পরিমাণ নির্দিষ্ট থাকবে। উৎপাদন যদি নাও করি তাহলেও কি ব্যয় একটি অনুপাতে নির্দিষ্ট থাকবে। যেমন স্থায়ী যন্ত্রপাতি, বিল্ডিং এবং স্থায়ী শ্রমিকের বেতন, যদি আমরা এটা 10 একক উৎপাদন করি তাহলে স্থায়ী শ্রমিকের বেতন কি একই দিতে হবে। আবার যদি 50 একক উৎপাদন করি তাহলে কি একই রকম বেতন দিতে হবে, বা যদি উৎপাদন নাও করি তাহলে কি একই রকম বেতন দিতে হবে। সে কারণে এই স্থির ব্যয় রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয় এবং সেটি লম্ব অক্ষকে ছেদ করে। এ কারণে আমরা বলতে পারি স্থির ব্যয় রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। এরপর গড় স্থির ব্যয় কি? মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা যখন ভাগ করা হয় তখন তাকে বলা হয় গড় স্থির ব্যয়। অর্থাৎ এএফসি, অ্যাভারেজ ফিক্সড কস্ট ইকুয়ালস টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। অর্থাৎ মোট স্থির ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা গড় স্থির ব্যয় পাই। এই গড় স্থির ব্যয় রেখাটি দেখতে কেমন? এই চিত্রে লম্ব অক্ষে গড় স্থির ব্যয়, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ। এই রেখাটি হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী। কেন? স্থির ব্যয়ের পরিমাণ হচ্ছে একটি নির্দিষ্ট, উৎপাদনের পরিমাণ আমরা যতই বৃদ্ধি করতে থাকি ততই কি গড় স্থির ব্যয় হ্রাস পেতে থাকে, কারণ স্থির ব্যয়ের পরিমাণ নির্দিষ্ট। সে কারণে বৃদ্ধিপ্রাপ্ত উৎপাদনের পরিমাণ দ্বারা স্থির ব্যয়কে যখন ভাগ করি তখন আস্তে আস্তে গড় স্থির ব্যয়টি হ্রাস পায়। সে কারণে গড় স্থির ব্যয় রেখা বাম থেকে ডান দিকে
নিম্নগামী হয় এবং সেটি সমপরাবৃত্তাকার হয়। এখন কোশ্চেন আসতে পারে, গড় স্থির ব্যয় রেখাটি কখনো ভূমি অক্ষকে ছেদ করে? দেখো, গড় স্থির ব্যয় রেখাটি কখনো ভূমি অক্ষকে ছেদ করবে না, কারণ স্থির ব্যয় একটি ধনাত্মক মান থাকে। কোনো ধনাত্মক মানকে কোনো ধনাত্মক মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কখনো শূন্য হয় না। আর যখন গড় স্থির ব্যয় রেখাটি ভূমি অক্ষকে ছেদ করবে তখন স্থির ব্যয় অর্থাৎ গড় স্থির ব্যয়ের মান হবে শূন্য। সে কারণে গড় স্থির ব্যয় রেখা কখনো ভূমি অক্ষকে ছেদ করে না। এর মুখ্য কারণ হচ্ছে একটি ধনাত্মক মানকে কোনো ধনাত্মক মান দ্বারা ভাগ করলে কখনো শূন্য হয় না। সে কারণে গড় স্থির ব্যয় রেখা ভূমি অক্ষকে ছেদ করবে না এবং এই রেখাটি হবে সমপরাবৃত্তাকার। এরপর আসো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয়, প্রান্তিক আয় এবং দাম সমান হয় কেন? অর্থাৎ এআর ইকুয়ালস এমআর ইকুয়ালস পি। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয়, প্রান্তিক আয় এবং দাম সমান হয় কেন? তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয় হয়। অর্থাৎ এই বাজারে ওই নির্ধারিত দামে সকল পণ্য বিক্রয় হয়। দাম হ্রাস করে বিক্রয় বৃদ্ধি করতে হয় না বা দাম বৃদ্ধি করে বিক্রয় হ্রাস করতে হয় না। অর্থাৎ একটা নির্দিষ্ট দামে সমগ্র পণ্য বিক্রয় হয়। সে কারণে দাম যেহেতু স্থির, এখানে যতই দ্রব্যের পরিমাণ বিক্রয় বৃদ্ধি পাক না কেন গড় আয় একই থাকে এবং প্রান্তিক আয়ও একই থাকে। এখন প্রশ্ন হতে পারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয়, প্রান্তিক এবং দাম রেখা দেখতে কেমন এবং সেটি কেমন দেখায়? দেখো, চিত্রে লম্ব অক্ষে রেভিনিউ অর্থাৎ আয় আর ভূমি অক্ষে হচ্ছে বিক্রয়ের পরিমাণ। এখন আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে। ওই স্থির দামের দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয় সংগঠিত হয়। অর্থাৎ বিক্রয় বৃদ্ধির জন্য দাম হ্রাস করতে হয় না বা বিক্রয় হ্রাসের জন্য দাম বৃদ্ধি করতে হয় না। সে কারণে গড় আয়, প্রান্তিক আয় এবং দাম একই থাকে। এই অবস্থায় রেখাটি হয় ভূমি অক্ষের সমান্তরাল। পি ইকুয়ালস এআর ইকুয়ালস এমআর। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে বিধায় গড় আয়, প্রান্তিক আয় এবং দাম সমান হয় এবং সে রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। এরপর আসো, একচেটিয়া বাজারে গড় আয় রেখা দেখতে কেমন হয়? আমরা জানি একচেটিয়া বাজারে দ্রব্যের দাম বিক্রয় যখন বৃদ্ধি করতে হয় তখন দ্রব্যের দাম হ্রাস করতে হয়, আবার বিক্রয় যখন হ্রাস করতে হয় দ্রব্যের দাম তখন বৃদ্ধি করতে হয়। অর্থাৎ একচেটিয়া বাজারে একটি নির্দিষ্ট দাম থাকে না। অর্থাৎ ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দাম থাকে না। এক এক বাজারে এক এক রকম দাম থাকতে পারে। অর্থাৎ বিক্রয় বৃদ্ধি করতে চাইলে দাম হ্রাস করতে হয় এবং বিক্রয় হ্রাস করতে চাইলে দাম বৃদ্ধি করতে হয়। সে কারণে একচেটিয়া বাজারে যখন বিক্রয় বৃদ্ধি করতে হয় তখন দাম হ্রাস করতে হয়। এ কারণে একচেটিয়া বাজারে গড় আয় রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এখানে দেখা যায় লম্ব অক্ষে আয়, ভূমি অক্ষে পরিমাণ, আর এই রেখাটি হচ্ছে গড় আয় রেখা। এখানে দেখা যাচ্ছে বিক্রয়ের পরিমাণ আমরা যতই বৃদ্ধি করতে থাকি না কেন এখানে দেখা যাচ্ছে যদি বিক্রয়ের পরিমাণ Q1 হয় দাম হচ্ছে P1। এখন বিক্রয় যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে দাম হ্রাস করতে হয়, দামটি হচ্ছে P
P2। অতএব এই বিক্রয় বৃদ্ধির জন্য তখন দাম হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণে এই একচেটিয়া বাজারে গড় আয় রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। তোমরা আশা করি কোশ্চেনগুলা বুঝতে পেরেছ, এবং এই অনুপাতে যদি অনুধাবন এবং ঘ এবং গতে আনসার হয়, কোশ্চেন আসে, তাহলে আশা করি আনসার দিতে পারবা। সবাই সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।